খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন ও গবেষণায় এগিয়ে আসতে তরুণদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। ঠাকুরগাঁওয়ে স্থানীয় উদ্ভাবকের তৈরি সেচ পাম্প উদ্বোধন। বাজেটে শুল্ক সুবিধার কোনো প্রভাব নেই রাজধানীর বাজারে, বেড়েছে বেশ কিছু পণ্যের দাম, কোনো পণ্যেই নেই স্বস্তি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু, তেহরানের রাজপথে শোকার্ত মানুষের ঢল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বকাপের নকআউট পর্বে এবার মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে চমক দেখানো কেপ ভার্দে। একদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য, অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের হাতছানি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফুটবল শুধু একটি ম্যাচ নয়, এটি হবে অভিজ্ঞতার সাহসের লড়াই। তাহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ফুটবল কেবল 90 মিনিটের খেলা নয়, এটি বিশ্বাসের গল্প, অপেক্ষার গল্প, অসম্ভবকে সম্ভব করার গল্প। বিশ্বকাপে এবার সেই গল্পের নতুন নাম কেপ ভার্দে। আটলান্টিকের নীল জলে ঘেরা ছোট্ট এক দেশ, জনসংখ্যা 5.5 লাখের মতো। বিশ্বকাপ শুরুর আগে অপটা সুপার কম্পিউটারের 25,000 সিমুলেশনে কেপ ভার্দের নকআউটে ওঠার সম্ভাবনা ছিল মাত্র 32.9%। কিন্তু সব পূর্বাভাসকে ভুল প্রমাণ করে শেষ 32-এ বুবিস্তার দল। গ্রুপ পর্বে 3 ম্যাচে 3 ড্র, স্পেনের বিপক্ষে গোলশূন্য, উরুগুয়ের সঙ্গে 2-2, আর সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র। 2002 সালের সেনেগালের পর প্রথম অভিষিক্ত দল হিসাবে হার ছাড়াই গ্রুপ পর্ব শেষ করল ব্লু শার্করা। বুবিস্তার দলের বড় শক্তি রক্ষণভাগ, 3 ম্যাচে মাত্র 2 গোল হজম, সঙ্গে 2টি ক্লিন শিট। আর সেই রক্ষণ দুর্গের শেষ প্রহরী 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনহা, বিশ্বকাপ ইতিহাসে 40 বছর পেরিয়ে একাধিক ক্লিন শিট রাখা তৃতীয় গোলরক্ষক তিনি। আর অপটা সুপার কম্পিউটারের গ্রুপ পর্বের সেরা গোলরক্ষকও ভজিনহা। যে বয়সে অনেকেই বিদায়ের কথা ভাবেন, সেই বয়সেই তিনি হয়ে উঠছেন নিজের দেশের সবচেয়ে বড় ভরসা। গোলবারের নিচে দাঁড়িয়ে তিনি শুধু বল আটকান না, আটকে দেন প্রতিপক্ষের আত্মবিশ্বাসও। তবে এবারের পরীক্ষা সবচেয়ে কঠিন। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে আলবিসেলেস্তা মানেই চাপ, প্রত্যাশা আর জয়ের অভ্যাস। 2022 সালের চ্যাম্পিয়নরা 2026 সালের শুরুটাও করেছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বে 3 ম্যাচে 3 জয়, করেছে 8 গোল আর হজম মাত্র 1টি। আলজেরিয়া, অস্ট্রিয়া কিংবা জর্ডান প্রতিপক্ষ বদলায়, কিন্তু বদলায়নি আর্জেন্টিনার আধিপত্য। আর সেই আধিপত্যের প্রধান চরিত্রে লিওনেল মেসি। 39 বছর বয়সের সংখ্যাটাও থামাতে পারেনি যার পায়ের জাদু। বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্বেই 6 গোল করে জানান দিয়েছেন রাজত্ব এখনও শেষ হয়নি এলএম10-এর। তার সাথে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, মাঝমাঠে এনদো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পল। সব মিলে আর্জেন্টিনা যেন অভিজ্ঞতা, প্রতিভা আর আত্মবিশ্বাসের এক শক্তিশালী সমন্বয়। কাগজে কলমে স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা, কিন্তু নকআউট ফুটবল শুধু পরিসংখ্যানের গল্প লেখে না। এক পাশে মেসির জাদু, বিশ্ব চ্যাম্পিয়নদের অহংকার, অন্য পাশে ভজিনহার দেয়াল, স্বপ্ন জায়গায় এক অজানা দ্বীপের হুঙ্কার। মায়ামির মাঠে তাই উঠেছে নতুন প্রশ্ন, থামবে কি রূপকথা, নাকি জন্ম নিবে নতুন দৃষ্টান্ত? তাওহিদুর রহমান, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক। এবার অন্যান্য খবর। তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের উদ্ভাবক সলেমান আলীর নির্মিত সলেমান সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সলেমান আলীর এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, দেশের কৃষি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ তার। সলেমানের উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অনেকে এ সময় তার সঙ্গে ছিলেন। খালি ঘুরে এনে আর্জেন্টিনা ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, ভাগ পরিবার হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে। আমি এই জন্য আমাদের শিক্ষিত ছেলেদেরকে বারবার করে বলি যে নিজেরা কিছু করার চেষ্টা। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরো বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরো সাশ্রয়ী করার চেষ্টা করবো।
নতুন বাজেটে 63টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর নতুন কর আরোপ না করায় বাজারে নিত্য পণ্যের দাম কমবে এমনটা আশা থাকলেও বাস্তবে তার কোনো চিহ্ন নেই। রাজধানীর খুচরা বাজারে এসব পণ্যের দাম নেওয়া হচ্ছে আগের মতোই। ব্যবসায়ীরা বলছেন, নতুন শুল্ক ছাড়ের আওতায় আমদানি করা পণ্য বাজারে আসার পরই প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে। আরও জানাচ্ছেন মেজবা রহমান। রাজধানীর পলাশী কাঁচা বাজার, শসা, ঢেঁড়স, পটল, কাঁকরোলের দাম কমলেও টমেটোর বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। গাজরের দাম একটু বেশি, তারপরে আপনার টমেটো সিজন কিন্তু এখন 180 টাকা, 70 টাকা, ভালোটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই সপ্তাহেও মাছের দাম বেশ চড়া। চাষের পাঙ্গাস, রুইয়ের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চিংড়ি কিংবা ইলিশ মাছ। মাছের একটু সংকট, মানে গাড়ি মাছ ঈদের পরে তো এই পর্যন্ত দাম ঠিক আছে, এবারে সমান দামে আছে, আগের দামে আছে। মাছ গাঙ্গে কম, মানে ওই যে কয় ধরতে দিছে সাগরে, ওটা চিটাগাঙ্গের মাছ। আমাদের বরিশালে, ফরিদপুরে এখানে মাছ কম, চাঁদপুরে মাছ কম। এদিকে সপ্তাহান্তে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, আর 120 টাকা কমে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি মুরগি। আর আগে সেই 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। 180 ছিল, 190 হয়েছে। আর দেশি মুরগির দাম একটু তুলনামূলক কম, 600 টাকা কেজি। দেশি মুরগি একটু আমদানি আছে, 600 টাকা কেজি। আগে ছিল 720 টাকা কেজিতে, 120 টাকা কমছে দেশি মুরগি। 800 কম আর গরু হইব না, এই কথা না। 800 উপরে থাকবো, ভালো গরু কিন্তু 800 উপরে খাইতে দিব। চালের দাম স্থিতিশীল থাকলেও পলয়ের চালের দাম এখনো আকাশচুম্বী। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। তবে দাম বিক্রির পর বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ততা বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পলয় চালের দাম একটু বেশি। হ্যাঁ, পলয় চাল এখন চলেও কম, দাম বাড়াতে একটু কমই চলে। এদিকে বাজার করতে এসে যেন চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে ক্রেতাদের। টমেটো হয়তো অফ সিজনে, সেজন্য দাম বেশি হতে পারে, কিন্তু মাছের দাম কেন বেশি এটা বুঝলাম না। মাছের চাহিদা ওটাও বাড়ছে হয়তো বা, তো মাছ একটু দাম বেশি। শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হওয়া নয়, বাজেটে ঘোষিত সুবিধা যাতে সাধারণ মানুষ পায় তা নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সাধারণ জনগণ। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। ছুটির দিনের স্বাভাবিক নীরবতা ভেঙে সকাল থেকেই মুখর হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণ। 2026-28 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশীয় চলচ্চিত্রের প্রাণকেন্দ্র বিএফডিসিতে। প্রধান ফটক থেকে ভোট কেন্দ্র সবখানে শিল্পীদের আনাগোনা, প্রার্থীদের করমর্দন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভোট চাওয়া আর সমর্থকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল এবং আরমান মুক্তি পরিষদ এবছর চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারে নির্বাচনে মোট 573 জন ভোটার আগামী 2 বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে বিএফডিসিতে আছেন সহকর্মী হাসনাত জোবায়ের, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জোবায়ের, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সর্বশেষ আপডেট আপনি কি জানতে পেরেছেন, আর এফডিসির চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন, চলচ্চিত্র শিল্পীরা কি বলছেন সে ব্যাপারেও জানাবেন। ধন্যবাদ বিপাশা। আমি আসলে সকাল থেকেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিএফডিসিতে, সেখানে আছে এবং সকাল থেকে যে চিত্রটি দেখতে পাচ্ছি এফডিসিতে সেটি হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশে আসলে এই বছরের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই যারা প্রার্থী রয়েছেন তারা এফডিসির গেটে দাঁড়িয়েছিলেন, তারা হচ্ছে যে ভোটাররা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন, ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, স্বাগত জানাচ্ছিলেন। এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখলাম যে হচ্ছে একটি শান্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এফডিসিতে ঘটেনি এই নির্বাচনকে ঘিরে। এছাড়া এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি এই মুহূর্তে আসলে খাবারের বিরতি চলছে। বিরতির আগ পর্যন্ত প্রায় 100-র উপর আসলে ভোট কাস্ট হয়েছে বলেও জানা গিয়েছে। এবছর শিল্পী সমিতি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 573। ভোটারের সংখ্যা বাড়তে পারে এবং আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি। আমরা কথা বলেছি গুগল সহ বেশ কয়েকজন তারা আসলে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট এবং তারা নির্বাচন করবেন তাদের কাছে চলচ্চিত্র উন্নয়ন যাতে হয়, শিল্পীদের উন্নয়ন যাতে হয় সেই জন্য তারা সচেতন করে আগ্রহ ব্যক্ত করেছেন। এবং একটি কথা ভোটের ক্ষেত্রে এবছর আসলে তারকা ভোটার যারা জানিয়েছে চলচ্চিত্রে যারা তারকা ভোটার আমরা যারা জানি আসলে চলচ্চিত্রে যারা প্রথম সারি তারকা আছেন তাদের আসলে উপস্থিতি খুব একটা এখন পর্যন্ত দেখা যায়নি। হাতে গোনা 2-1 ছাড়া আসলে এখন পর্যন্ত তেমন কোনো তারকা চলচ্চিত্র শিল্পীকে আমরা আসলে ভোট দিতে এখন পর্যন্ত এফডিসিতে আসতে দেখি নাই। তবে ধারণা করা হচ্ছে যে আসলে যেহেতু
যেহেতু শুক্রবার তারা হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকাল নাগাদ আসলে এফডিসিতে আসবেন, তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোটে প্রদান করবেন। এখন পর্যন্ত যে বিষয়টি আসলে দেখা যাচ্ছে যে তবে একটা সুষ্ঠু পরিবেশ, যেটা আসলে অন্যান্য বছর থেকে এফডিসিতে আসলে সুন্দর একটা পরিবেশ আসলে ভোট গ্রহণ হচ্ছে এবং বিকাল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। জোবায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক, এফডিসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসনাত জোবায়ের। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা আর শ্রদ্ধার ধারাবাহিক কর্মসূচি শুরুর দুদিন আগে থেকেই শোকার্তদের ঢল নেমেছে রাজপথে। প্রথমবারের মতো তাদের কফিন প্রকাশ্য এনেছে ইরানের কর্তৃপক্ষ। রাজধানী তেহরানে জড়ো হচ্ছেন শোকার্ত জনতা। তার মরদেহ নেওয়া হয়েছে গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। ইরান ছাড়াও তার মরদেহ ইরাকের কারবালা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরীতে নেওয়া হবে। 6 জুলাই প্রথম জানাজা হবে তেহরানে। কয়েক দফা জানাজা শেষে 9 জুলাই তার দাফন হবে ইমাম রেজা মাজারের পাশে। জানাজায় শরিক হতে বিভিন্ন দেশ থেকে ইরানে যাওয়া উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আকাশসীমা পর্যবেক্ষণ ও বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রায় 100টি দেশের রাষ্ট্রপ্রধান, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেবেন। আর ইরানে ঢুকবেন 6 শতাধিক বিদেশি সাংবাদিক। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন আলী খামেনি। ডিজিটাল প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে সীসা বাণিজ্য চক্রে 3 সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে 65 কেজি সীসা। শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা কর্মকর্তা জানান, চক্রটির মূল 2 প্রধান মেহেদাত শরীফ ও আহমেদ শরীফ ইরান থেকে সীসার বাণিজ্য শিখে বাংলাদেশে শুরু করেছে। তারা অনলাইন প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে এই ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে 1 কেজি সীসা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে আরও 20 কেজি সীসা ও সীসা তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। এরপর বাড্ডা ও বসুন্ধরার পৃথক 2টি স্থানে অভিযান চালিয়ে মোট 65 কেজি সীসা ও সীসা তৈরির সরঞ্জাম জব্দ করে। এ ঘটনায় মোট 3 জনকে আটক করেছে তারা। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন ও গবেষণায় এগিয়ে আসতে তরুণদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। ঠাকুরগাঁওয়ের স্থানীয় উদ্ভাবকের তৈরি সেচ পাম্প উদ্বোধন। বাজেটে শুল্ক সুবিধার কোনো প্রভাব নেই রাজধানীর বাজারে। বেড়েছে বেশ কিছু পণ্যের দাম, কোনো পণ্যেই নেই স্বস্তি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু। তেহরানের রাজপথে শোকার্ত মানুষের ঢল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।